গল্পের শুরুতে আমরা ড্রাসা নামের একজন শার্ক শুটারকে দেখতে পাই, যে বেশ কয়েক ঘন্টা ধরে একটি সুড়ঙ্গে লুকিয়ে আছে। সে আসলে তার লক্ষ্যবস্তুর জন্য অপেক্ষা করতেছে। ড্রাসাকে কাছের একটি বিমানবন্দরে একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পরেই একটি বিমান রানওয়েতে অবতরণ করে। ড্রাসা তার লক্ষ্যবস্তুকে দেখতে পায় এবং সাথে সাথে কয়েক কিলোমিটার দূর থেকে একটি গুলি করে তাকে হত্যা করে। ড্রাসা তার কাজটি এত নিখুঁতভাবে সম্পন্ন করে যে সেখানে কর্মরত রক্ষীরা বুঝতেই পারে না কে কোথা থেকে গুলি করলো। মিশন শেষ করার পর ড্রাসা তার মায়ের কবরে যায়। সেখানে তার বাবা ইতিমধ্যেই উপস্থিত ছিল। ড্রাসা যখনই তার রাইফেল দিয়ে কাউকে হত্যা করে তখন সে গুলির খোসা রেখে দেয় তার বাবার কাছে। ড্রাসা আসলে একজন কন্ট্রাক্ট কিলার। সে টাকার জন্য মানুষকে হত্যা করত এবং ইতিমধ্যেই অনেককে হত্যা করেছে। সে হত্যা করতে মোটেও উপভোগ করত না, কিন্তু এটি তার পেশা হয়ে দাঁড়িয়েছে। ড্রাসা তার বাবাকে বলে, আমার আরেকটি নতুন প্রকল্প আছে যা পুরো 1 বছর চলবে। আমি সম্ভবত সেই সময়ে তোমাকে দেখতে পারবো না। উত্তরে ড্রাসার বাবা বলেন, তুমি প্রতি বছর আসো এবং কিছু বুলেটের খোসা দিয়ে যাও, কিন্তু পরের বছর তা হবে না। আমি ক্যান্সারের শেষ পর্যায়ে আছি, আমার হাতে খুব বেশি সময় নেই এবং আমি যদি আগামী দিনে মারা না যাই তাহলে আমি 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে আমার জীবন শেষ করে দিব, কারণ আমার বেঁচে থাকার কোনো কারণ নেই। তোমার মাও মারা গেছেন এবং তুমিও বছরে 1-2 বার তোমার কাজের জন্য আমার সাথে দেখা করতে আসো, তাই এটি আমার শেষ দেখা হতে পারে। এই কথা শুনে ড্রাসার চোখে জল চলে আসে। তখন দৃশ্যপট বদলে যায়। আমরা এই গল্পের প্রধান চরিত্র লেভাইকে দেখতে পাই। সে প্রায় দুঃস্বপ্ন দেখে এবং ঘুম থেকে ওঠে। সমুদ্রের তীরে চলে যায়। সেখানে সে একটু ভালো বোধ করে এবং তার ডায়েরিতে লিখতে শুরু করে। হঠাৎ লেভাই তার ফোনে একটি মেসেজ পায়। মেসেজটিতে একটি ঠিকানা দেওয়া হয়, সেখানে তাকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছানোর নির্দেশ দেওয়া হয়। লেভাই সময় নষ্ট না করে একটি সামরিক ঘাঁটিতে পৌঁছায়। সেখানে তার সাথে বার্তো নামে একজন মহিলা অফিসারের দেখা হয়। কথোপকথনের সময় আমরা জানতে পারি যে লেভাই কোনো সাধারণ মানুষ ছিলেন না, তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। এখন তিনি অবসরপ্রাপ্ত এবং শুধু তাই নয়, তিনি একজন মারাত্মক স্নাইপারও। স্নাইপারিং এর মাধ্যমে তিনি 200 জনেরও বেশি মানুষকে হত্যা করেছেন। বার্তো লেভাইকে বলে, আমি তোমাকে একটি মিশনে পাঠাতে চাই, কারণ তুমি খুব ভালো স্নাইপার এবং কেবল তুমি এটি করতে পারবে। কিন্তু তাকে মিশনে পাঠানোর আগে বার্তো লেভাইকে আরেকটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞেস করে যে যদি তুমি মিশনে যাও তাহলে কি এমন কেউ আছে যে তোমাকে মনে রাখবে? এই কথা শুনে লেভাইয়ের একটু অদ্ভুত লাগে, কিন্তু তারপরও সে স্বীকার করে, না, এই পৃথিবীতে আমার আর নিজের কেউ নেই। এই কথা শুনে মহিলা অফিসার লেভাইকে বলে, প্রস্তুত হও, কয়েক ঘন্টার মধ্যে তোমাকে সেই মিশনে পাঠানো হবে এবং তোমাকে 1 বছর সেখানে থাকতে হবে। এরপর লেভাইকে অজ্ঞান করা হয়। সে জেগে উঠে নিজেকে একটি বিমানে দেখতে পায়। সে বুঝতে পারে না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল বা কি ধরনের মিশনে তাকে নিযুক্ত করা হবে। তাই লেভাই বিমানের একজন সৈনিককে জিজ্ঞেস করে, আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কিন্তু সৈনিক কোনো উত্তর দেয় না। সে কেবল বলে, আমাদের তোমার পরিচয়পত্র এবং ঘড়ি দাও, তোমার মিশন শেষ হলে তুমি সেগুলো ফিরিয়ে পাবে। কিছুক্ষণ পরে সৈনিক তাকে বলে, এখন নামার সময়, কয়েক মিনিটের মধ্যে আমরা নো ফ্লাই জোনে প্রবেশ করব, আমাদের আর যেতে দেওয়া হবে না। তুমি অবতরণ করবে। অবতরণের পর তোমাকে একা 32 কিলোমিটার উত্তরে ভ্রমণ করতে হবে। তারপর তুমি তোমার মিশনের স্থানে পৌঁছাবে। তারপর তাকে একটি প্যারাশুট দেওয়া হয়। বিমানের দরজা খোলার সাথে সাথে লেভাই লাফিয়ে নিরাপদে অবতরণ করে। কিন্তু আসল খেলা শুরু এখন। তাকে পায়ে হেঁটে 32 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। লেভাইয়ের 2-3 দিন কেটে যায় এবং দীর্ঘ 2 দিন হাঁটার পর অবশেষে সে গন্তব্যে পৌঁছায়। সে দেখতে পায় যে একটি খুব জনশূন্য এলাকা, যেখানে কেবল মানুষই নয়, এমনকি পাখিও দেখা যায় না। তারপর সে জেডি নামে একজনের সাথে দেখা করে। জেডি এখানে 1 বছর আগে এসেছিল। তার মিশন শেষ। এখন সে লেভিকে বাকি দায়িত্ব বুঝিয়ে দিয়ে চলে যাবে। জেডি লেভাইকে একটি ওয়াচ টাওয়ারে নিয়ে যায়। ওয়াচ টাওয়ারের চূড়ায় পৌঁছানোর পর লেভি বুঝতে পারে না যে তার কাজ কি। জেডিকে একই প্রশ্ন করলে জেডি উত্তরে বলে, এখানে একটা খুব গভীর খাদ আছে যার নাম ঈশ্বর। এটি খুব রহস্যময় এবং গভীর খাদ যার নিচে কেউ কখনো পৌঁছায়নি। তোমার কাজ খুব সহজ, তোমাকে এই খাদ পাহারা দিতে হবে। তারপর সে লেভাইকে কঠোর নিয়ম ব্যাখ্যা করে। সে বলে, তুমি মাসে মাত্র 1 বার এখান থেকে সদর দপ্তরে ফোন করতে পারবে। যাই ঘটুক না কেন, বাইরের বিশ্বের সাথে যোগাযোগের আশা করো না। এই টাওয়ারটিকে আমরা ওয়েস্ট টাওয়ার বলি। ঠিক সামনেই ইস্ট টাওয়ার, সেখানেও একজন প্রহরী ডিউটিতে আছে, কিন্তু তোমাদের দুজনের মধ্যে কোনো যোগাযোগ করার অনুমতি নেই। তোমাকে শুধু তোমার কর্তব্যের উপর মনোযোগ দিতে হবে। আর হ্যাঁ, যে কোনো আসন্ন বিপদের জন্য
প্রস্তুত থাকতে হবে, কারণ যে কোনো মুহূর্তে তোমার উপর আক্রমণ হতে পারে। নিচে স্বয়ংক্রিয় বন্দুক এবং অসংখ্য ল্যান্ডমাইন লাগানো আছে। যদি তোমার স্বয়ংক্রিয় বন্দুকের গোলাবারুদ ফুরিয়ে যায় তাহলে সবসময় সেগুলো পুনরায় লোড করবে, কারণ আক্রমণের সময় এগুলো খুব কাজে লাগবে। আর সবশেষে যদি কখনো এখানে জোরে সাইরেন শুনতে পাও তাহলে চিন্তা না করে পালিয়ে যাও। জেডি বলে, আমি জানি না কেন এটা বলা হয়েছিল, কিন্তু আমি তোমাকেও বলছি, আগের কর্মরত কর্মী আমাকে যা বলেছিল। লেভাই তার কথা মনোযোগ সহকারে শোনে, কিন্তু তার কেবল একটি প্রশ্ন থাকে। সে জিজ্ঞেস করে, এই খাদে এমন কি আছে যার জন্য এত কঠোর নিরাপত্তার প্রয়োজন? তারপর জেডি একটি গ্রেনেড বের করে গভীর খাদে ছুঁড়ে মারে। যখন গ্রেনেডটি খাদের গভীরে বিস্ফোরিত হয় তখন একটি অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শোনা যায়। এটি মোটেও মানুষের ছিল না। জেডি লিভাইয়ের দিকে তাকিয়ে বলে, তুমি যে আওয়াজ শুনতে পাচ্ছ তা হলো হলোমান নামক এক প্রাণীর। এই প্রাণীগুলো এই গর্তের ভিতরে থাকে এবং এখানে তোমার কর্তব্য হলো তাদের কাউকে পালাতে না দেওয়া। বলা হয় 1940 সালে 2400 মার্কিন সেনাকে এই গর্তে পাঠানো হয়েছিল, কিন্তু তারা আজ পর্যন্ত ফিরে আসেনি। এখন লেভাইকে সবকিছু সম্পর্কে সমস্ত তথ্য দেওয়ার পর জেডি বাড়ি ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়, কারণ সে এখানে তার 1 বছর দায়িত্ব সম্পন্ন করেছে। এখন লেভাইকে এখানে 1 বছরের জন্য কাজ করতে হবে। জেডি লেভাইকে বিদায় জানিয়ে চলে যায়। সে খুব খুশি ছিল, কারণ 1 বছর পর সে বাড়ি ফিরে যাবে, কিন্তু সে জানতো না তার সাথে কি ঘটতে চলেছে। জেডি কিছু দূর ভ্রমণ করার পর একটি উঁচু স্থানে পৌঁছায়। সেখানে সাথে সাথে একটি হেলিকপ্টার তাকে তুলে নিতে আসে। হেলিকপ্টারটি তার জন্য একটি দড়ি ফেলে দেয় এবং জেডি দড়ি ব্যবহার করে হেলিকপ্টারের উপরে উঠে। হেলিকপ্টারে থাকা একজন সৈনিক প্রথমে জেডির পরিচয় নিশ্চিত করে। জেডি যখন তাকে সমস্ত তথ্য দেয় তখন হেলিকপ্টারে থাকা সৈনিক প্রথমে জেডিকে গুলি করে এবং তারপরে তার দড়ি কেটে ফেলে দেয়। এখন এটা স্পষ্ট যে এই জায়গায় যে কেউ প্রবেশ করবে সে আর কখনো ফিরে আসবে না। লেভাই তার কাজ শুরু করেছে। প্রথমে সে কিছু রিপোর্ট পরীক্ষা করে এবং গোলাবার ফুরিয়ে যাওয়া স্বয়ংক্রিয় বন্দুকগুলির পুনরায় লোড করে। এভাবে তার দিন কেটে যায় 1 মাস। এখন লেভাই এই জায়গায় বিরক্ত বোধ করতে শুরু করে। সে ভাবছে যে তাকে কি 1 বছর একা এখানে থাকতে হবে? কোনো কথা বা বিনোদন নেই। সময় কাটানোর জন্য র্যাকের বইগুলো পড়ার সিদ্ধান্ত নেয় লেভাই। সে যখন বইগুলো বের করে তখন হঠাৎ সে র্যাকের পিছনের দেয়ালে কিছু লেখা দেখতে পায়। এগুলি আগের লোকেদের যারা এই টাওয়ারে ছিল। প্রতিটি লেখায় ভয়, একাকিত্ব এবং হলোমানদের বিপদের কথা উল্লেখ করা হয়েছিল। একদিন লেভাই পশ্চিম টাওয়ারের দিকে যন্ত্রপাতি চালানোর শব্দ শুনতে পায়। লেভাই দ্রুত তার টেলিস্কোপ ব্যবহার করে দূর থেকে পূর্ব টাওয়ার পর্যবেক্ষণ করে এবং তারপরে সে একটি মেয়েকে দেখতে পায়, যাকে তার চমৎকার স্নাইপার দক্ষতার কারণে ওই টাওয়ারে নিযুক্ত করা হয়েছিল। ড্রাসার সৌন্দর্য দেখে লেভাই এর চোখ তার দিকে আকৃষ্ট হয়, কিন্তু লেভাই তার সাথে কথা বলতে পারে না, কারণ এটি করা নিয়মের বিরুদ্ধে। এভাবেই দিন কেটে যায় এবং তারা দুজনেই ভাবছে যে তাদের একে অপরের সাথে কথা বলা উচিত কিনা। কয়েকদিন পরে ড্রাসার জন্মদিন আসে। একাকিত্বে ঘেরা ড্রাসা কারো সাথে কথা বলার প্রয়োজন অনুভব করে। সে লেভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করে। ড্রাসা একটি হোয়াইট বোর্ডের মাধ্যমে লেভাইকে জিজ্ঞেস করে, তোমার নাম কি? লেভাই একটি হোয়াইট বোর্ডে লিখে যে নাম বলা নিষিদ্ধ, কিন্তু ড্রাসা হেসে বলে, আমার নাম ড্রাসা। লেভাই খুব বেশি চিন্তা না করে তার নাম প্রকাশ করে। ড্রাসা ব্যাখ্যা করে, আজ আমার জন্মদিন, এবং ড্রাসা তার জন্মদিন উদযাপন করে। সে নাচতে শুরু করে। ড্রাসা লেভাইকে জিজ্ঞেস করে, তুমি কি নাচতে জানো? লেভাই উত্তরে দেয়, না, আমি একেবারেই নাচতে জানি না। যার উত্তরে ড্রাসা জিজ্ঞেস করে, তাহলে তুমি কি জানো? লেভাই উত্তর দেয়, আমি একটু ভালোভাবে গুলি করতে জানি। তারপর ড্রাসা তার টাওয়ারের সামনে একটি ছোট্ট বোতল রেখে দেয় এবং তাকে বলে, এটিকে শুট করো। তারপর লেভাই ওই বোতলটিকে মাত্র একটি গুলি দিয়ে ভেঙে দেয়। ধীরে ধীরে তাদের কথোপকথন বৃদ্ধি পায়। ড্রাসা এবং লেভাই একে অপরকে বুঝতে শুরু করে, কিন্তু যখন তারা কথোপকথনে ব্যস্ত ছিল ঠিক তখনই ড্রাসার দৃষ্টি হঠাৎ নিচের গর্তের দিকে চলে যায়। সে কিছু ভয়ঙ্কর হলোমান প্রাণীদের দেখতে পায়। সে দ্রুত লেভাইকে সতর্ক করে, নিচে দেখো, কিছু তোমার দিকে এগিয়ে আসছে। লেভাই নিচে তাকায়, তার চোখ বড় বড় হয়ে যায়। শুধু একটা বা দুটো নয়, হাজার হাজার হলোমান প্রাণী উপরের দিকে এগিয়ে আসছে। সময় নষ্ট না করে তারা স্নাইপার রাইফেল তুলে নেয় এবং একে একে প্রাণীদের উপর গুলি চালাতে শুরু করে, কিন্তু প্রাণীগুলোর সংখ্যা এত বেশি ছিল যে লেভাই একা তাদের সামলাতে পারে না। তাই ড্রাসাও তার মেশিন গান দিয়ে গুলি চালাতে শুরু করে। প্রাণীগুলো এখন পশ্চিম টাওয়ারের ড্রাসার দিকে এগিয়ে যাচ্ছে। তারা দুজনেই তাদের নিজ নিজ দিক থেকে এই প্রাণীদের হত্যা করতে শুরু করে, কিন্তু তারপর লেভাই দেখতে পায় একটি প্রাণী ড্রাসার টাওয়ারে পৌঁছাচ্ছে।
আসে এবং ঠিক যখন প্রাণীটি ড্রাসাকে আক্রমণ করতে চলেছে, লেভাই পূর্ব টাওয়ার থেকে একটি দুর্দান্ত স্নাইপার দক্ষতা ব্যবহার করে প্রাণীটিকে হত্যা করে। এখন লেভাই এবং ড্রাসা উভয়ই বুঝতে পারে যে যদি তারা এই বিপজ্জনক জায়গায় বেঁচে থাকতে চায় তাহলে তাদের একসাথে লড়াই করতে হবে। সবকিছু সামলে নেওয়ার পর ড্রাসা বলে এটি তার জীবনে সেরা জন্মদিন ছিল। পরের দিন সকালে লেভাই নিচে ল্যান্ডমাইন গুলো ঠিক করে এবং স্বয়ংক্রিয় বন্দুকগুলো পুনরায় লোড করে। হঠাৎ খাপ থেকে একটি ড্রোন বেরিয়ে আসে। ড্রোনটি কয়েক সেকেন্ডের জন্য লেভাইয়ের দিকে তাকায়। ড্রোনটি অদ্ভুতভাবে স্ক্যান করে। লেভাই এতে অবাক হয়ে যায় এবং কোনো কিছু বোঝার আগেই ড্রোনটি উড়ে চলে যায়। এভাবে দিন কেটে যায়, তারপর মাস কেটে যায়। তাদের দুজনের বন্ধুত্বর পর তাদের দিনগুলি ভালোই কাটতে থাকে এবং তারা একাকী বোধ করে না। কিন্তু একদিন ড্রাসা খুব দুঃখিত ছিল কারণ দিনটি ছিল 14 ফেব্রুয়ারি। তার মনে পড়ে যে তার বাবা তাকে বলেছিল সে যদি আগামী দিনে ক্যান্সারে মারা না যায় তাহলে 14 ফেব্রুয়ারি সে আত্মহত্যা করবে। ড্রাসা বোর্ডে এই কথা লিখে লেভাইকে জানায়, আজ আমার খুব একা লাগছে, আজ আমার সাথে কেউ থাকলে খুব ভালো হতো। লেভাই প্রথম দিন থেকেই ড্রাসার সাথে দেখা করতে চেয়েছিল। সে ড্রাসার কাছে যাওয়ার একটা পরিকল্পনা করে। সে রকেট লঞ্চার ব্যবহার করে ড্রাসার দিকে একটি শক্তিশালী দড়ি ছুঁড়ে মারে। তারপর ড্রাসা টাওয়ার থেকে বেরিয়ে এসে দড়িটি একটি গাছের সাথে ভালোভাবে বেঁধে দেয়। লেভাই পূর্ব টাওয়ারের দিকে দড়িতে উঠতে শুরু করে, কিন্তু দড়ির ঢাল শেষ হওয়ায় সে মাঝখানে আটকে যায়। লেভাই তারপর হাত দিয়ে সামনের দিকে এগোতে শুরু করে এবং প্রায় 8 ঘন্টা হাত ধরে ভ্রমণ করার পর সে ড্রাসার টাওয়ারে পৌঁছায়। ড্রাসা তাকে স্বাগত জানায় এবং বলে আগে গোসল করো, তারপর আমরা দেখা করব। লেভাই এতে হেসে ওঠে। সে কিছু বলে না, শুধু সম্মতিতে মাথা নাড়ে। ড্রাসা একটা মজা করে, তার কাপড় লুকিয়ে রাখে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্নান করা লেভাইকে দেখে। তারপর লেভাই এবং ড্রাসা একসাথে বসে অনেকক্ষণ কথা বলে। ড্রাসা তাকে তার পুরো গল্প বলে, ব্যাখ্যা করে যে এই পৃথিবীতে তার আর কেউ অবশিষ্ট নেই, কেবল তার বাবা বেঁচে ছিলেন, কিন্তু গতকাল সেও নিশ্চয়ই আত্মহত্যা করেছে। লেভাই ড্রাসার কাছে তার রাতের দুঃস্বপ্ন এবং মার্কিন সেনাবাহিনীতে তার দিনগুলি গল্প বর্ণনা করে। তারা যখন কথা বলছে রাত নেমে আসে। ড্রাসা কিছু মৃদু সঙ্গীত বাজায়, তারা সঙ্গীতের তালে তালে নাচতে শুরু করে। এই নৃত্যের সময় তারা আরো ঘনিষ্ঠ হয়। কিছুক্ষণ পর লেভাই ড্রাসার দিকে তাকিয়ে হেসে বলে, আমি তোমার জন্য একটি কবিতা লিখেছি, আমরা যখন চলে যাব তখন আমি তোমাকে এটি দিব। লেভাই পরের দিন তার পশ্চিম টাওয়ারে ফিরে যাওয়ার কথা ছিল। ড্রাসাকে বিদায় জানিয়ে দড়ি ধরে পশ্চিম টাওয়ারে হাঁটতে শুরু করে লেভাই। ড্রাসা তাকে দেখতেছিল, কিন্তু হঠাৎ প্রাণীগুলো উপরে চলে আসে এবং একটি ল্যান্ড মাইনের সাথে আঘাত করে, যার ফলে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে দড়িটি কেটে যায় এবং লেভাই নিচে পড়ে যায়। লেভাইকে পড়ে যেতে দেখে ড্রাসা চিন্তা না করেই তার প্যারাশুট তুলে খাদে ঝাঁপ দেয়। খাদে পড়ে যাওয়ার পর ড্রাসা দ্রুত প্রবাহিত নদীর স্রোতে ভেসে যায়। সে কোনোভাবে নদী থেকে বেরিয়ে তীরে পৌঁছায়। অন্যদিকে লেভাই ভাগ্যবান যে একটি বড় গাছের উপর পড়ে যায়। পড়ে যাওয়ার ফলে সে গুরুতর আহত হয় কিন্তু বেঁচে যায়। তার চোখ খোলার সাথে সাথে সে দেখতে পায় একটি বড় পোকা তাকে আঘাত করতে আসছে। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তারপর গাছের ঠাল ভেঙে সে নিচে পড়ে যায়। গাছের শিকড় লেভাইকে আঁকড়ে ধরতে শুরু করে। শিকড় লেভাইকে মেরে ফেলার আগেই ড্রাসা এসে পৌঁছায়। সে দ্রুত একটি ছুরি বের করে শিকড় কাটতে শুরু করে, লেভাইকে মুক্ত করে। এরপর লেভাই এবং ড্রাসা চারপাশে তাকায়। সর্বত্র নীরবতা এবং ভয় বিরাজ করে। হঠাৎ গাছের আড়াল থেকে কিছু প্রাণী বেরিয়ে আসে এবং তাদের আক্রমণ করে। তাদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। লেভাই তার বন্দুক ধরে এবং প্রথম গুলি চালায় প্রাণীগুলোর মাথায়। একে একে তারা উভয় প্রাণীকে হত্যা করতে শুরু করে। তারপর লেভাই প্রাণীগুলোর মরদেহ দেখতে পায়। সে দেখে যে প্রাণীগুলো একই সামরিক পোশাক পরে আছে যা আমেরিকান সৈন্যরা অনেক আগে পরতো। এতে লেভাই বুঝতে পারে যে জেডি তাকে বলেছিল 1940 সালে 2400 সৈন্য এই খাপটিতে এসেছিল, কিন্তু তারা কেউ ফিরে যায়নি। লেভাই বুঝতে পারে এরাই সেই সৈন্য। লেভাই এবং ড্রাসা এখন একটি অদ্ভুত ভয়ঙ্কর জায়গায় পৌঁছায়। দৃশ্যটি ছিল দুঃস্বপ্নের মতো। পচে যাওয়া মরদেহ সর্বত্র পড়েছিল এবং সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল যে এই মরদেহগুলি গাছের মতো দেখায়। মনে হচ্ছিল কোনো মারাত্মক ভাইরাস জায়গাটি দখল করেছে। হঠাৎ গাছের মধ্যে কিছু একটা আলোড়ন সৃষ্টি করে। লেভাই এবং ড্রাসা বুঝতে পারে প্রাণীগুলো আবার তাদের তাড়া করছে। ভীত সম্মুষ্ট হয়ে তারা দুজনেই দ্রুত দৌড়ে একটি পুরাতন গির্জার ভিতরে প্রবেশ করে। দরজা বন্ধ করার পর তারা একটি অদ্ভুত দৃশ্য দেখতে পায়। সর্বত্র মানুষের মরদেহ পড়েছিল। মনে হচ্ছিল যেন ভাইরাসের হাত থেকে বাঁচতে তারা আত্মহত্যা করেছে। হঠাৎ একটি বড় মাকড়সা ড্রাসার উপর ঝাঁপিয়ে পড়ে এবং আরো বেশ কয়েকটি মাকড়সা বেরিয়ে আসে। এই মাকড়সাগুলি আকারে বেশ বড়। মাকড়সা তাদের আক্রমণ করার সাথে
সাথে সাথে লেভাই এবং ড্রাসা একসাথে লড়াই করে মাকড়সাগুলিকে ধ্বংস করে। তারপর তারা কোনো মতে বেঁচে একটি বাংকারে প্রবেশ করে এবং তারা বাংকারে প্রবেশ করার পর যা দেখতে পায় তা দেখার জন্য প্রস্তুত ছিল না। তারা একটি ভিডিওতে দেখতে পায় একটি মেয়ে তার পেট দেখিয়ে বলে, আমিও সংক্রমিত। যাই হোক, আমরা সেনাবাহিনীকে সবকিছু বলেছিলাম, আমরা এই পুরো এলাকা বোমা মেরে ধ্বংস করতে বলেছিলাম যাতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে না পারে, কিন্তু তারা শোনেনি। ভিডিও দেখার পর লেভাই একটি আধুনিক কম্পিউটার খুঁজে পায়। সে বুঝতে পারে না এই জায়গায় আধুনিক কম্পিউটার কিভাবে স্থাপন করা হয়েছিল। লেভাই এটি চালু করে এবং এতে থাকা তথ্য দেখে অবাক হয়ে যায়। সে ডার্ক লেক নামক একটি কোম্পানির সম্পর্কে জানতে পারে যা আধা সামরিক বাহিনী তৈরি করে। এই কোম্পানিটি সংক্রামিত ব্যক্তিদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে এবং তাদের দেশের সৈন্যদের সুপার সৈনিক হিসেবে রূপান্তরিত করার জন্য তাদের উপর পরীক্ষা নিরীক্ষা করে। এই কারণেই কোনো দেশ এই এলাকা ধ্বংস করতে চায় না। তদুপরি লেভাই আরও জানতে পারে যে এই খাদের মধ্যে একটি বিশাল ক্ষেপণাস্ত্র রাখা আছে যা সক্রিয় এবং বিস্ফোরিত হলে 4.2 কিলোমিটার ব্যাসার্ধের একটি গোলকের মধ্যে যা আছে সব ধ্বংস করে দিবে। লেভাই এবং ড্রাসা গোপন তথ্যটি বোঝে এবং তারা আবিষ্কার করে যে বার্তো, যিনি তাদের এখানে পাঠিয়েছেন, তিনি এই জায়গার মালিক এবং এটি অপব্যবহার করছেন। এই জায়গাটি গোপন রাখার জন্য বার্তো সর্বদা এমন কাউকে বেছে নিতেন যারা কোনো প্রশ্ন করবে না এবং 1 বছর চাকরি করার পর সেই ব্যক্তিকে হত্যা করা হবে, কিন্তু তার পিছনে কেউ থাকবে না যে তাকে খুঁজবে। এই সব জানার পর দুজনে চলে যাওয়ার সময় একটি প্রাণী দড়ি দিয়ে ড্রাসাকে আটকে নিয়ে নিজের সাথে ধরে নিয়ে যায়। ড্রাসাকে খুঁজতে ঘুরে বেড়ায় লেভাই, কিন্তু সে তাকে কোথাও দেখতে পায় না। তারপর লেভাই এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে একটি বড় ক্ষেপণাস্ত্র রাখা ছিল। এটি সেই ক্ষেপণাস্ত্র যার সম্পর্কে কম্পিউটারে দেখেছিল লেভাই সবকিছু স্পষ্ট বুঝতে পারে। আসলে যখন ওয়াচ টাওয়ারের পূর্ববর্তী বাসিন্দারা বলেছিল যে যদি কোনো সাইরেন শুনতে পাও তাহলে যত তাড়াতাড়ি সম্ভব পালিয়ে যাবে, আসলে তারা এই ক্ষেপণাস্ত্রটির কথাই বলছিল। এদিকে ড্রাসা এবং প্রাণীটির মধ্যে লড়াই শুরু হয়। লেভাই ড্রাসাকে খুঁজতে খুঁজতে সে তৎক্ষণাৎ প্রাণীটিকে আক্রমণ করে এবং একসাথে আগুন ধরিয়ে দেয় এবং পুড়িয়ে দেয়। এখন তাদের পালানোর পালা, কিন্তু সামনের পথ আরো কঠিন। লেভাই এবং ড্রাসা এগিয়ে যাওয়ার সময় তারা একটি বিপজ্জনক এলাকার সম্মুখীন হয় যা একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে। এখানে মানুষ ও গাছপালা সম্পূর্ণরূপে একে অপরের সাথে জড়িত, যেন এটি কোনো বিপজ্জনক পরীক্ষার ফলাফল। তারা এগিয়ে যায়, প্রতিটি পদক্ষেপ সাবধানে নেয় যতক্ষণ না ড্রাসা পিছলে যায়। গাছগুলি সক্রিয় হয় এবং ড্রাসাকে ধরে ফেলে, কিন্তু লেভাই সাহস দেখিয়ে এগিয়ে যায় এবং তার সমস্ত শক্তি ব্যবহার করে ড্রাসাকে মুক্ত করে এবং সে একটি বোমা ব্যবহার করে পুরো জায়গাতে আগুন লাগিয়ে দেয়। লেভাই ড্রাসাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে যায়। আরো কিছু দূর যাওয়ার পর তারা একটি গ্যারাজ দেখতে পায় যেখানে একটি গাড়ি পার্ক করা ছিল। দুজনে দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করে। অবশেষে কিছু দূর যাওয়ার পর তারা ওয়াচ টাওয়ারের দিকে যাওয়ার একটি দড়ি দেখতে পায়, কিন্তু প্রাণীগুলো এখনো তাদের পিছনে আছে, তাদের ধাওয়া করছে। যদি তারা দড়ি ধরে উপরে উঠতে শুরু করে তাহলে প্রাণীগুলো তাদের মেরে ফেলবে। তাই লেভাই বুদ্ধি করে গাড়িটিকে দড়ির সাথে বেঁধে দেয় এবং উপরে উঠতে শুরু করে। প্রাণীগুলো তাদের আক্রমণ করে এবং তীব্র লড়াই শুরু হয়। যাই হোক, প্রাণীগুলোর সংখ্যায় অনেক কম ছিল, তাই তারা পরাজিত হয়। লেভাই একটি ধারণা পায় যে গাড়ির পেট্রোল ট্যাঙ্ক খালি করে প্রাণীদের উপর গুলি করো। গাড়ি থেকে তেল বেরোতে থাকে যা জ্বলে ওঠে এবং সমস্ত প্রাণী উড়ে যায়। অবশেষে গাড়িটির দড়ি কেটে ফেলে দেওয়া হয়, যার ফলে সমস্ত প্রাণী মারা যায়। এইভাবে তারা উপরে উঠতে সফল হয়। তারা দুজনে বুঝতে পারে যে তারা এখন এখানে যদি থাকে তাহলে তাদের হত্যা করা হবে, তাই তারা একটি সাহসী সিদ্ধান্ত নেয়। তারা এই জায়গাটি রক্ষা করবে না, বরং এটি ধ্বংস করবে। তাদের মতে আর কোনো সৈনিক এখানে আটকে না পড়া এবং এই জায়গা অপব্যবহার বন্ধ করা উচিত। এইসব চিন্তা করার পর তারা বলে যে তারা একটি নতুন জীবন শুরু করবে। ড্রাসা বলে ফ্রান্সে তার লুকিয়ে থাকার জন্য একটি জায়গা আছে, আমরা সেখানে গিয়ে আমরা আবার নতুন লাইফ শুরু করব। লেভাই বলে আমি আমার টাওয়ারে গিয়ে একটি বোমা নিযুক্ত করব এবং এই ক্ষেপণাস্ত্রটি সক্রিয় করব যা পুরো জায়গাটি ধ্বংস করবে। এরপর লেভাই তার টাওয়ারে পৌঁছায়, কিন্তু ইতিমধ্যে লেডি বার্তো লেভাইয়ের সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করে তুমি কি ওই গর্তে গিয়েছিলে, কারণ কেউ আমাদের কম্পিউটার চালু করেছে। লেভাই মিথ্যা বলে যে না, আমি ওখানে যাইনি, কিন্তু বার্তো জানে লেভাই মিথ্যে বলছে, কারণ সিসিটিভি ক্যামেরায় লেভাই এবং ড্রাসাকে দেখা যাচ্ছিল এরা উভয় গর্তে গিয়েছিল। তবুও বার্তো বলে যদি তুমি না গিয়ে থাকো তাহলে নিশ্চিত ওয়েস্ট টাওয়ারের রক্ষী এই সব কিছুর জন্য দায়ী। তুমি একটা কাজ করো, ওয়েস্ট টাওয়ারের রক্ষীকে হত্যা করো, কারণ সে নিয়ম ভঙ্গ করেছে। লেভাই রাজি হয়, কিন্তু বার্তো বুঝতে পারে যে সে তাকে হত্যা করবে না এবং সে বুঝতে পারে যে দুজনেই পালিয়ে যাবে এবং এই জায়গা সম্পর্কে বিশ্ববাসীকে জানাবে। এই কারণে সে একটি হেলিকপ্টারে করে
আসে, কিন্তু বার্তো আসার আগেই লেভাই এবং ড্রাসা দুজনই তাদের প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে। টাওয়ার থেকে অনেক দূরে লেভাই তার জীবনের দীর্ঘতম শট নেয়, সরাসরি টাওয়ারে গুলি করে, যা সরাসরি নিচের ক্ষেপণাস্ত্রের সাথে যুক্ত। সে একটি জোরে সাইরেন বাজায়। এখন তাদের কাছে সময় সীমিত, তারা দুজনে যত দ্রুত সম্ভব দৌড়াতে থাকে, কারণ ক্ষেপণাস্ত্রটি বিস্ফোরিত হলে এটি 4.2 কিলোমিটার এলাকা ধ্বংস করবে। লেভাই এবং ড্রাসা দুজনেই যত দ্রুত সম্ভব বনের দিকে দৌড়াতে থাকে। ড্রাসা তার জীবন বাঁচাতে পালাতে সক্ষম হয়, তবে লেভাই তার পায়ে আঘাত পায়, যার ফলে সে দ্রুত দৌড়াতে পারে না। এদিকে বার্তো বুঝতে পেরেছিল যে অ্যাটম বমটি সক্রিয় হয়েছে, তাই সে দ্রুত সম্ভব হেলিকপ্টার দিয়ে পালাতে শুরু করে। ঠিক সেই মুহূর্তেই ক্ষেপণাস্ত্রটি সক্রিয় হয়ে যায় এবং একটি বিশাল বিস্ফোরণ ঘটে, যার ফলে পুরো খাতটি ধ্বংস হয়ে যায়। এবং বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে এর আগুনের শিখা বার্তোর হেলিকপ্টারকেও গ্রাস করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ড্রাসা 4.2 কিলোমিটার দূর পর্যন্ত অতিক্রম করেছিল, তাই সে বিস্ফোরণের এলাকা থেকে দূরে। তবে লেভাই বিস্ফোরণে আটকে পড়ে এবং বিস্ফোরণের তীব্র বাতাস তাকে জলে ফেলে দেয়। অন্যদিকে খাদের সমস্ত প্রাণী মারা যায়। বিস্ফোরণ থেকে কেবল ড্রাসা বেঁচে যায় এবং সে একটি উঁচু স্থানে দাঁড়িয়ে লেভাইয়ের জন্য অপেক্ষা করে। তার অপেক্ষা করতে করতে রাত নেমে আসে। লেভাইকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সে বুঝতে পারে লেভাই আর বেঁচে নেই। এরপর গল্পটি কয়েক মাস এগিয়ে যায়। এখন ফ্রান্সের একটি হোটেলে ওয়েট্রেস হিসেবে ড্রাসাকে দেখা যায়। সে নতুন জীবন শুরু করেছে, কিন্তু তারপর হঠাৎ একদিন লেভাই তার সামনে উপস্থিত হয়। লেভাইকে দেখে ড্রাসার চোখ বড় হয়ে যায়। আনন্দে আত্মহারা হয়ে লেভাইকে জড়িয়ে ধরতে দৌড়ে আসে এবং গল্পটি এখানেই শেষ হয়।